চোখ তুলে একবার সকলের মুখের দিকে তাকালাম। কারো মুখে অনুশোচনা, আবার কারো মুখে বিরক্তি। শেষবারের মতো বললাম, দোয়া করবেন যাতে দ্বিতীয়বার আপনাদের দরজায় আসতে না হয়। এই কথা বলে বেরিয়ে যেতে নিলে আমার স্বামী বলল, দেখবো কতদিন আমাদের ছাড়া চলতে পারো। বাবা ছাড়া সমাজ তোমার ছেলেকে ভালো চোখে দেখবে না। তা নিশ্চয়ই জানো, ছেলের জন্য হলেও তোমাকে এই বাড়িতে আসতেই হবে। আমি শান্ত গলায় বললাম, তোমার মতো বাবা থাকার চেয়ে আমার ছেলের পিতৃ পরিচয়হীন ভাবে বেঁচে থাকা অনেক ভালো। তুমি কখনো ওকে কোলে নিয়ে আদর করেছো? পারবে বলতে? তোমার সব আদর আল্লাহ ছিল সাইমকে নিয়ে, তুমি থাকো তাকে নিয়ে। আমি কখনো আমার ছেলেকে জানতে দেব না যে তার একজন কাপুরুষ বাবা ছিল। এমনকি তোমার পরিবারের ছায়াও আমি আমার ছেলের উপর পড়তে দেব না। আমার কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় ফারহান। আমি আমার ছেলেকে নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আসি। তারপর আমরা একটি বাস স্ট্যান্ডে বসে আছি। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়ার ফলে ভীষণ খিদে পেয়েছে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ভাতের হোটেল, আপাতত ছেলেকে নিয়ে সেখানেই গেলাম। অনেক দিন পরে পেট ভরে ভাত খেলাম, বিল পরিশোধ করে বেরিয়ে এলাম। সেখান থেকে এখন গন্তব্য রুহির বাসা। রুহি আমার ছোটবেলার ফ্রেন্ড। আপাতত সেখানেই থাকবো কিছুদিন। ভাগ্য ভালো, পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংটা আগে শিখেছিলাম। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম, মাঝে মাঝে ভালো অঙ্কের টাকাও আয় করতাম, আর সেই টাকা দিয়ে নিজের আর ছেলের প্রয়োজন হলে সেগুলো খরচ করতাম। ফ্রিল্যান্সিং করার বিষয়টা রুহি ছাড়া আর কেউই জানতো না। অবশ্য রুহি না থাকলে আমার ফ্রিল্যান্সিংটাও শেখা হতো না। গাড়িটা এসে রুহিদের দোতলা বাড়ির সামনে এসে থামালো। ভাড়া মিটিয়ে সদর দরজায় গিয়ে কলিং বেল বাজালাম। একটু পরে একজন মহিলা এসে দরজা খুললো। আমি চিনে গেলাম, জমেলা খালা রুহিদের বাসায় কাজ করেন। আমাকে দেখে জমেলা খালা আন্টি মানে রুহির আম্মুকে ডাকতে থাকেন। বড় ভাবি, দেখেন কে আইছে, সারা আপামনি আইছে। এখানে সবাই আমাকে ছোটবেলা থেকে সারা বলেই ডাকে। জমেলা খালার ডাকে ভেতর থেকে আন্টি আর রুহি বেরিয়ে আসে। কে এসেছে খালা? আর তুমি এভাবে চিৎকার করছো কেন? দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি হঠাৎ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত, তুই এতদিন পর? বিয়ের পর তো আমাকে ভুলেই গিয়েছিলি। জানিস আমরা তোকে কত মিস করেছি। তোকে দেখে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। রুহি সত্যি বলছে, বিয়ের পর ওদের সঙ্গে কথা বলার সময়ও আমি পাইনি। রুহি এবার আমাকে ছেড়ে দিয়ে শারিদকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আমি গিয়ে আন্টির সঙ্গে কুশল বিনিময় করলাম। আন্টি জমেলা খালাকে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে আমাকে নিয়ে ভেতরে আসতে লাগলেন। আমাদের পিছু পিছু রুহি শারিদকে নিয়ে আসছে। নতুন জায়গা, নতুন মানুষ দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শারিদ। আন্টি শারিদকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে দিলেন, আর সঙ্গে অনেকগুলো চকলেটও দিলেন। আমাদের বসতে বলে তিনি রান্নাঘরে গেলেন জমেলা খালাকে সাহায্য করার জন্য। এদিকে রুহি আমাকে জেরা করেই যাচ্ছে। ওর ধারণা আমার সঙ্গে এমন কিছু হয়েছে যার জন্য আমি বাসা থেকে চলে এসেছি। এক এক করে রুহিকে সব বলতে লাগলাম। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু মেয়েটা না জানা পর্যন্ত ছাড়ছেই না। রুহির মতো ফ্রেন্ড পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। যেখানে আমার নিজের পরিবার আমাকে বুঝলো না, সেখানে মেয়েটাকে কিছু না বললেও কিভাবে যেন সব বুঝে যায়। এসব শুনে রুহি আগুনের মতো ফুঁসতে লাগলো। আমি কোনো রকমে ওকে বুঝিয়ে শান্ত করলাম। আপাতত এসব কিছু আন্টি আঙ্কেলকে বলতে মানা করে দিলাম। সঙ্গে বললাম ওদের বাসায় কিছুদিন থেকে নতুন বাসা খুঁজবো, তারপর সেখানেই থাকবো। কিন্তু এতে রুহি দ্বিমত প্রকাশ করলো। বাসা খুঁজতে হবে কেন? তুই আমাদের বাসায় থাকবি। আমরা কি তোর পর হয়ে গেছি যে আমাদের বাসায় থাকতে পারবি না? আমি বললাম, দেখ, তোরা পর হয়ে গেছিস বিষয়টা এমন না। আমি কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না। রুহি একটু গাল ফুলিয়ে বলল, এখন তোর নিজেকে আমাদের কাছে বোঝা মনে হয়? আমি বললাম, বিষয়টা অন্যভাবে নিচ্ছিস কেন? আর এখন তো আমি আর একা নই, এখন আমার একটা ছেলে আছে। ওর ভবিষ্যতের কথাও তো আমাকে ভাবতেই হবে, তাই না? আমাদের এত সব কথার মাঝে আন্টি আর জমেলা খালা নাস্তা নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। আর এই গল্পের বাকি পর্বটা আমি আগামীকাল আপলোড করব। আর প্রত্যেকটা পর্বই গল্পের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আজকের মতো চলে যাচ্ছি, আবার কালকে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।